আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া ভালো আছি। আজকে আমি তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং এই বোর্ড বইয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। তো এই চ্যাপ্টারটার প্রথমে আমাদের অর্থের সময়মূল্য মূল ধারণার জন্য নেওয়া দরকার। আসলে অর্থের সময়মূল্য বলতে কী বোঝায়? বর্তমানে আমাদের নির্দিষ্ট কি অর্থের বর্তমান মূল্য কী পরিমাণে আছে, আর ভবিষ্যতে ওই অর্থের মূল্য কী পরিমাণ হবে, এবং ভবিষ্যতে কি নির্দিষ্ট অর্থের মূল্য যে পরিমাণ আছে আমাদের বর্তমানে ওই অর্থের মূল্য কী পরিমাণ আছে, এই বিষয়টি মূলত অর্থের সময়মূল্য। তো আমাদের ব্যবসায়ের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের এই অর্থের সময়মূল্য ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের ব্যবসায়ের অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের এই অর্থের সময়মূল্য ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ। আর একটু স্পষ্ট করে বলা যায়, যেমন আমাদের 100 টাকার বর্তমান মূল্য 1 বছর পরে অবশ্যই এই 100 টাকার সমান মূল্য বহন করে না, অধিকতর বহন করে। আসলে এই অর্থের সময়মূল্য মূল কারণটাই হচ্ছে আমাদের সুদের হার। যদি আজকে আমি বর্তমানে ব্যাংকে 100 টাকা জমা রাখি, ব্যাংক আমাকে 10% সুদের হার প্রদান করে থাকলে, তাহলে 1 বছর পরে আমি ব্যাংক থেকে আমার 100 টাকা ভবিষ্যৎ মূল্য হবে 110 টাকা। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 100 টাকা ছিল আমাদের বর্তমান মূল্য, আর 110 টাকা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য। আর আমাদের ব্যবসার আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও আমাদের এই অর্থের সমমূল্য ধারণাটি খুব ব্যাপকভাবে ভূমিকা রাখে। কারণ ব্যবসার প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রেই আমাদের অর্থের আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ জড়িত থাকে। সেক্ষেত্রে আমাদের এই অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা খুবই দরকার হয়। আর অর্থের সমমূল্য আমাদের নির্মিত ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। যেমন যে আমাদের সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় মানে হচ্ছে আমাদের বর্তমানে কোনো একটি প্রকল্পে বিনিয়োগ, যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, যদি অধিক লাভের আশায় অন্য একটি প্রকল্পে যদি সেই পরিমাণ অর্থ বিনিয়োগ করি, যার ফলে আমাদের পূর্বের বিনিয়োগকৃত অর্থের মানে যে সুবিধা আমরা ত্যাগ করে থাকি, সেটি হচ্ছে আমাদের সুযোগ ব্যয়। প্রকল্প মূল্যায়ন, এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যতের সম্ভাব্য আয়কে বর্তমান মূল্যে রূপান্তর করে আমরা প্রকল্প মূল্যায়নের সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। আর নেক্সট অপশন হচ্ছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে আমরা সেই ঋণ পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য আমাদের মূলত কিস্তির পরিমাণ নির্ধারণ করা প্রয়োজন হয়। আর অর্থের মূল্য সময় নির্ধারণ করে আমরা সেই ঋণের বিভিন্ন মেয়াদ কিস্তি নির্ণয় করে সেই অনুযায়ী আমরা ঋণ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। তো মূলত আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা বোর্ড বই থেকে সৃজনশীল তোমাদের দেখা দেই। স্যার, হ্যালো স্টুডেন্ট, খেয়াল করো, আমাদের বোর্ড বই এই চ্যাপ্টারটা থেকে অর্থের সমমূল্য চ্যাপ্টার থেকে সৃজনশীল 1 নম্বর কোশ্চেনটা আমি এখানে উঠিয়েছি। একটু খেয়াল করে শোনো। জনাব আলিম সাহেব
একটি বাণিজ্যিক ব্যাংকে 6 বছরে টাকা দ্বিগুণ হওয়ার পলিসিতে 2 লক্ষ টাকা জমা রাখতে গিয়ে তার বন্ধুর পরামর্শে ব্যাংকে না রেখে 13% মুনাফায় একই মেয়াদের সঞ্চয়পত্র ক্রয় করেন। আমাদের এই উদ্দীপকের আলোকে এখানে 4টি সৃজনশীল মানে 4টি রিকোয়ারমেন্ট দেওয়া আছে। তো এই 4টি রিকোয়ারমেন্টের ভিতরে প্রথম রিকোয়ারমেন্টটা ছিল আমাদের ক নম্বরে, যে সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি হয়। খ নম্বরে বলা ছিল চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। গ নম্বরে ছিল জনাব আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়া নির্ণয় করো। ঘতে ছিল অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আলিমের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। তো আমি আবারও তোমাদেরকে উদ্দীপকটা একটু পুনরায় বলছি, একটু খেয়াল করো যে জনাব আলিম সাহেব বাণিজ্যিক ব্যাংকে 6 বছর টাকাটা তিনি রাখতে চাচ্ছে, কারণ তিনি দেখেছিল যে 6 বছরের জন্য যদি বাণিজ্যিক ব্যাংকে টাকাটা জমা রাখে তাহলে তার ওই বিনিয়োগকৃত অ্যামাউন্টটা দ্বিগুণ হবে। তো সেই পলিসিতে তিনি কত টাকা রাখতে চাচ্ছিলেন? 2 লক্ষ টাকা। কিন্তু ওই সময়েই তার বন্ধু তাকে পরামর্শ দিল যে টাকাটা ব্যাংকে জমা না রেখে তাকে 13% মুনাফায় ঠিক 6 বছরের জন্যই একটা সঞ্চয়পত্র ক্রয়ের পরামর্শ দেন। এটাই ছিল মূলত আমার উদ্দীপকের ডিটেলস আলোচনা করে দিলাম তোমাদেরকে। তো এখন ক নম্বর যেটা বলা ছিল যে সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি করে, এটা হচ্ছে আমাদের অর্থের সময়মূল্য। কারণ অর্থের সময়মূল্যের কারণেই আমাদের অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের ভিতরে একটা পার্থক্য আমরা দেখতে পাই। আর খ নম্বর ছিল চক্রবৃদ্ধিকরণ পদ্ধতির ব্যাখ্যা করো। তো এটি হচ্ছে যেই পদ্ধতিতে আমরা চক্রবৃদ্ধি সুদের ধারণার উপর ভিত্তি করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি, সেই পদ্ধতিকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। এটা একটু ডিটেলস তোমরা এখানে জানতে পারবা। যেমন চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে আমরা ব্যাংক যখন তার সুদের পরিমাণ নির্ণয় করে তখন প্রতি বছরই ব্যাংক সুদ আসলের উপর সেই সুদের হার ধরে থাকে। যেমন আমরা যদি আজকে বর্তমানে 100 টাকা ব্যাংকে জমা রাখি, তাহলে আমি 10% যদি ব্যাংক আমাকে সুদ দেয়, তাহলে আমি প্রথম বছর পরে সেই সুদ সহ ব্যাংকের কাছ থেকে আমি পাবো 110 টাকা। যদি পরবর্তীতে আমি দ্বিতীয় বছর আমাকে আবার ব্যাংক সুদ দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার এই সুদ আসল মিলে যে 110 টাকা হলো, সেই 110 টাকার উপরেই আবার 10% সুদ ধরে আমাকে তার সুদ দিয়ে থাকে। তো এরকম পর্যায়ক্রমে প্রতি বছরই আমাদের এই সুদের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। আর এই পদ্ধতিকে মূলত বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। আর গ নম্বরে ছিল আমাদের জনাব আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া নির্ণয় করো। দেখো স্টুডেন্ট, যে আমাদের ক নম্বরে যে তোমার রিকমেন্ডটা বলা ছিল যে জনাব আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়া নির্ণয় করো, এই সৃজনশীলটা আমি এখানে এটা আমাদের সব ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার জন্য আমাদেরকে এফবি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমি লিখে দিয়েছি কীভাবে তোমরা এটাকে অ্যাপ্লাই করবা। তো জনাব আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া নির্ণয়, তো আমাদের এফবি সূত্রটা ছিল PV × 1 + I হোল টু দি পাওয়ার n। তো সেক্ষেত্রে আমাদের এখানে বর্তমান মূল্য ছিল আমাদের PV 2 লক্ষ টাকা, সুদের হার ছিল আমাদের 13%, যেটাকে আমরা 100 দিয়ে ভাগ দিলে আসে 0.13।
আর মেয়াদকাল ছিল আমাদের 6 বছর, যেটা আমরা এন এর মান বলবো 6 বছর। আমরা জানি ভবিষ্যৎ মূল্য এফবি ইকুয়াল টু পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এখানে পিবি বলতে বোঝাবে আমাদের বর্তমান মূল্য, আই দ্বারা বোঝাচ্ছে আমাদের সুদের হার, আর এন দ্বারা বোঝাচ্ছে আমাদের মেয়াদকাল। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পিবির মান 2 লক্ষ টাকা দিলাম, ইন্টু 1 প্লাস আই এর মান ছিল আমাদের 0.13 লিখলাম, আর আমাদের এন মানে মেয়াদকাল ছিল আমাদের 6, ওইটা আমরা বসালাম। এখন আমাদের 2 লক্ষ টাকা যাচ্ছে তাই লিখলাম, একের সাথে যোগ করার পরে আমাদের 1.13 হোল টু দি পাওয়ার 6। এটা আমাদের ক্যালকুলেটরে অ্যাপ্লাই করার ফলে তোমরা এখানে 2 লক্ষ টাকা ইন্টু এটা আমাদের ক্যালকুলেটর সেন্টিগ্রেডে অ্যাপ্লাই করার পর তোমরা এই পয়েন্টটা পেয়ে যাবা যে 2.081952। দেন আমরা 2 লক্ষের সাথে এই মানটা গুণ করলে আমাদের এফবির মূল্যটা চলে আসবে 4,16,390.40 টাকা। আমাদের ভবিষ্যৎ মূল্য তাহলে দাঁড়া কত? 4,16,390.40 টাকা। তো আশা করি এই গ নম্বর রিকমেন্ডে তোমরা সুন্দরভাবে বুঝেছ। এবার আমরা ঘ রিকমেন্ডে চলে যাচ্ছি, যে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আলিমের সিদ্ধান্তের যুক্তিগত মূল্যায়ন করো। যে তাকে যে 2টা অপশন দিয়ে দেওয়া হয়েছিল, যে সে বাণিজ্যিক ব্যাংকে 6 বছরের জন্য সে টাকা রাখতে যাচ্ছে, আর একটা অপশন ছিল তার বন্ধুর পরামর্শে সে 13% মুনাফায় 6 বছরের জন্য কি সঞ্চিত ক্রয় করবেন। এই দুটি সিদ্ধান্তের ক্ষেত্রে সে কোন সিদ্ধান্তটি সে যৌক্তিক বলে বিবেচনা করবে, এখন আমরা সেটি আলোচনা করব। তবে ধরা যায় যে অর্থে বিনিয়োগের ক্ষেত্রে জনাব আলিমের 13% সঞ্চয়পত্রে বিনিয়োগের সিদ্ধান্তটি আমরা যৌক্তিক বলে মনে করি। কেননা একটি প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে একাধিক প্রকল্পের ক্ষেত্রে সর্বোত্তম সুযোগটি গ্রহণ করে আমরা অন্যটি সুযোগ ত্যাগ করতে হয়। যে দুটি প্রকল্পের ভিতরে আমরা যে প্রকল্পে বেশি পরিমাণ সুযোগ পাব সেই প্রকল্পটি আমরা মানে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমাদের এই আলিমে যে ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকে সে 6 বছর টাকা রাখবে, সেক্ষেত্রে আমাদের বর্তমান মূল্য বের হয়েছে 4,16,390.40 টাকা। আর যদি তার বন্ধুর পরামর্শ যদি ব্যাংকে বন্ধুর পরামর্শ যদি সে গ্রহণ করতে চায়, তাহলে সে এই টাকাটাই তার ভবিষ্যৎ মূল্য হিসেবে দাঁড়াচ্ছে। আর যদি ব্যাংকে সে 6 বছর টাকা রাখতে চায়, তখন সেক্ষেত্রে তার 2 বছরের দ্বিগুণ, 6 বছর দ্বিগুণ হবে টাকাটা। সেক্ষেত্রে তোমার 6 বছরে 2 লক্ষ টাকা দ্বিগুণ মানে হচ্ছে আমাদের 4 লাখ টাকা। তো সেই 4 লক্ষ টাকা আমরা সে বাণিজ্যিক ব্যাংক থেকে পাচ্ছি, আর বন্ধুর পরামর্শে আমরা সঞ্চয়পত্র ক্রয় করলে 13% সুদের হারে আমরা পাচ্ছি 4,16,390.40 টাকা। সেক্ষেত্রে আমরা বেশি পাচ্ছি বন্ধুর পরামর্শে যদি আমরা 13% মুনাফায় সঞ্চয়পত্র ক্রয় করে থাকি। তো সুযোগ এটাতে আমাদের বেশি হচ্ছে। আর আগের যে আমাদের বাণিজ্যিক ব্যাংকের দ্বিগুণ টাকা, এটার চেয়ে আমাদের তোমার এই সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে বেশি পাচ্ছি আমরা 16,390.40 টাকা। এই বেশি পাওয়ার কারণে আমরা এখন জনাব আলিম সাহেবের জন্য তার বন্ধুর পরামর্শে 13% মুনাফায় সঞ্চয়পত্র ক্রয় করাটাকে বেশি যুক্তি বলে মনে করি। তো আশা করি এই সৃজনশীলটি তোমরা খুব সুন্দরভাবে বুঝেছ, কারণ এখানে কঠিন কোনো বিষয় ছিল না। তো এক এক করে তোমরা ঠিক নিজের মনের মতো করে এই অঙ্কটি নিজে প্রথমে একটু করবা, করার পরে খুব সুন্দরভাবে ইনশাল্লাহ বুঝবা। হ্যালো স্টুডেন্টস, দেখো এই চ্যাপ্টারটারে বোর্ড বই থেকে আমরা যে তৃতীয় তথ্যের সমমূল্য অথবা পাঠ্যবই 1 নম্বর সৃজনশীলটা একটু আগে দেখালাম তোমাদেরকে। এখন এখানে আমি আরেকটা সৃজনশীল উঠিয়েছি, এটা হচ্ছে সেই বোর্ড বইয়ের 2 নম্বর সৃজনশীল। একটু খেয়াল করে দেখো কোশ্চেনটাতে, যে জনাব ফরহাদ সাহেব তার সঞ্চিত 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চাইলেন, কিন্তু তার স্ত্রী সালমা তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন।
যেখানে 8 বছরে জমির মূল্য দ্বিগুণ হওয়ায় এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা আছে। তো বিষয়টি নিয়ে জনাব ফরহাদ সাহেব সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তো দেখো, এই উদ্দীপক থেকে আমাদের এখানে 4টি রিকমেন্ড আছে। তো রিকমেন্ড কতে বলা ছিল যে বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়, আর খ নম্বর রিকমেন্ডে ছিল অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা করো, আর গ নম্বর অপশনে ছিল যে পদ্মা ব্যাংকের শর্তানুযায়ী জনাব ফরহাদ অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো, আর গহতে ছিল বিনিয়োগের জন্য জনাব ফরহাদের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত, উত্তরের পক্ষে যুক্তি দাও। তো এখানে আমি তোমাদেরকে আরেকবার এটা সিরিয়াসলি পুনরায় একটু ডিটেলস বলি, একটু শোনো যে জনাব ফরহাদ সাহেব তার সঞ্চিত মানে তার জমাকৃত টাকা 10 লক্ষ টাকা সে 10% সুদে একটি ব্যাংকে জমা রাখতে চান 10 বছরের জন্য, কিন্তু তার স্ত্রী তাকে ব্যাংকে জমা না রেখে পৌরসভা একটি জমি ক্রয়ের জন্য পরামর্শ দেন যে ওই জমি থেকে 8 বছরে তার বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ টাকা আসবে এবং অতিরিক্ত আরও 2 লক্ষ টাকা আসবে, তার নিশ্চয়তা সেই জমি ক্রয়ের জন্য দেখা দিচ্ছে। তো এখন এই দুইটা অপশন থেকে জনাব ফরহাদ সাহেব কোন অপশনটি বা কোন প্রকল্পটি বেছে নেবেন, তিনি এই সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। তো এখন ক নম্বরে আমাদের যে সৃজনশীল প্রশ্নটা ছিল যে বাট্টাকরণ প্রক্রিয়া অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়। তো আমরা জানি যে বাট্টাকরণ প্রক্রিয়া অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয়, আর খ নম্বরে ছিল যে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যের উপাদানটি ব্যাখ্যা করো। তো অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য পার্থক্য উপাদান হচ্ছে সুদের হার, কারণ অ্যাকচুয়ালি সুদের হারের কারণেই আমাদের বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য একটু বেশি হয়। যেমন আজকের যে 100 টাকার মূল্য 1 বছর পরে বা 5 বছর পরে কিন্তু 100 টাকা থাকবে না, অবশ্যই এটা বৃদ্ধি পাবে। যদি কোনো ব্যাংকে আমি 100 টাকা 10% হারে করে ব্যাংকে জমা রাখি, তাহলে অবশ্যই 1 বছর পরে তারা আমাকে 100 টাকা দিবে না, তারা আমাকে 100 টাকার সাথে 10% সুদ সহ আমাকে 110 টাকাই দিবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি বর্তমানে 100 টাকা দিয়ে ভবিষ্যতে আমি 110 টাকা পাচ্ছি। তো এটা সরল সুদের ক্ষেত্রে আমরা এই 10% সুদের ক্ষেত্রে গেলে আমরা এই 10 টাকা পাচ্ছি, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পর্যায়ক্রমিক সুদের হার কিন্তু আরও বেশি বাড়তে থাকে। তো আমাদের গ নম্বর অপশন যেটা ছিল যে পদ্মা ব্যাংকের শর্তানুযায়ী জনাব ফরহাদ অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। তো এখন আমি তোমাদেরকে এই গ নম্বর সৃজনশীলটা একটু দেখা দিচ্ছি, খেয়াল করো। দেখো স্টুডেন্ট, যে আমাদের গ নম্বর অপশনই ছিল যে পদ্মা ব্যাংকের শর্তানুযায়ী জনাব ফরহাদ এর অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। এখানে আমরা ঠিক এই শর্তানুযায়ী আমরা ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলাম। যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে যাও তাহলে আমাদেরকে কি এফবির সূত্র ব্যবহার করতে হবে, যে ফিউচার ভ্যালু। সে এফবির সূত্রটা হচ্ছে আমাদের পিভি ইন্টু 1 + i হোল টু দি পাওয়ার n। তো এক্ষেত্রে আমাদের বর্তমান মূল্য পিভি মানে হচ্ছে আমাদের যে টাকাটা আমরা জমা রাখবো, ব্যাংকে জমা রাখতে চাচ্ছি, সে হচ্ছে 10 লক্ষ টাকা। সুদের হচ্ছে আমাদের 10%, এটাকে 100 দিয়ে ভাগ দিলে তো তোমার 0.10 বের হবে। আর মেয়াদকাল ছিল আমাদের যেটা n দ্বারা ইন্ডিকেট করি, সেটা হচ্ছে আমাদের 10 বছর। তো আমরা জানি এফবি লিখে আমরা সূত্রটা এখানে ব্যবহার করলাম যে পিভি ইন্টু 1 + i হোল টু দি পাওয়ার n। তো পিভি মানে আমাদের ছিল 10 লক্ষ টাকা, এখানে আমরা বসালাম। আর 1 + i মানে বুঝেছে আমাদের সুদের হার, ইন্টারেস্ট। তো এখানে ছিল আমাদের 0.10 বসালাম। আর n ছিল আমাদের মেয়াদকাল 10, এই যে আমরা n এর জায়গায় 10 বসালাম। এখন নেক্সট লাইনে আমাদের 10 লক্ষ টাকা বসাবো, এটা যোগ করলে আমাদের আসবে 1.10 পাওয়ার 10। আর আমাদের 10 লক্ষ ইন্টু এটাকে পাওয়ার 10 যদি আমরা সেন্টিগ্রেড ইউজ করি তাহলে আমাদের এই মানটা চলে আসবে 2.593742। তো
দশকের সাথে আমাদের এই পয়েন্টটা মানটা গুণ করলে আমাদের চলে আসবে যে 25,93,742 টাকা। এটা হচ্ছে যে ফরাসি যদি ব্যাংকে জমা রাখতে চায় তাহলে সেই 10% ইন্টারেস্টে 10 বছর পরে সেই এত লক্ষ টাকা সে ফিউচার ভ্যালু হিসেবে সে ব্যাংক থেকে পাবে। এখন আমাদের নেক্সট অপশন যেটা ছিল আমাদের ঘ নম্বরে বলা ছিল যে বিনিয়োগের জন্য জনাব ফরাদের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত, উত্তরপক্ষে যুক্তি দাও। তো এখন জনাব ফরাদের জন্য দুটো অপশন ছিল, একটা ছিল সে টাকা ব্যাংকে জমা রাখতে চায় 10 বছরের জন্য, আরেকটা অপশন ছিল তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছেন যে পৌরসভায় জমি কেনার জন্য। তো সেই অপশনটাতে ছিল আমাদের যে জমি কিনলে সে 8 বছর টাকা পাবে দ্বিগুণ এবং এক্সট্রা সে অতিরিক্তভাবে আরও 2 লক্ষ টাকা পাবে। এখন সেক্ষেত্রে আমাকে এই দুটো অপশন থেকে আমি যেই অপশনটিতে আমি আমার সুযোগ বেশি পাবো, মানে যেখানে আমার বেশি লাভজনক কোনো অ্যামাউন্ট আমি পেয়ে যাব, আমি ঠিক সেই সুযোগটি বাছাই করব। তো এখন চলো আমাদের ঘ নম্বর অপশনে আমরা চলে যাচ্ছি। স্যার হ্যাঁ স্টুডেন্ট খেয়াল করো যে আমাদের ঘ নম্বর যে অপশনটা রিকমেন্ডেড ছিল যে বিনিয়োগের জন্য জনাব ফরহাদের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত, উত্তর পক্ষে যুক্তি দাও। তো সেক্ষেত্রে আমরা তো উদ্দীপকে জনাব ফরহাদ সাহেব জমিতে বিনিয়োগ করবেন নাকি ব্যাংকে জমা রাখবেন এই বিষয়টি নিয়ে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। তো যদি তিনি পৌরসভায় জমিটা কিনে রাখেন তাহলে 8 বছর পরে তাকে যে সুবিধার কথা বলা হয়েছিল যে সে জমির মূল্য বাবদ 2 লক্ষ টাকা পাবে, এক্সট্রা 2 লক্ষ টাকা পাবে, জমির মূল্য দ্বিগুণ পাবে এবং এক্সট্রা 2 লক্ষ টাকা পাবে। তো জমির দ্বিগুণ হলে এখানে 20 লাখ টাকা, সে এক্সট্রা 2 লাখ, টোটাল তার মূল্যটা দাঁড়াচ্ছে 8 বছর পরে জমি থেকে পাবে 22 লক্ষ টাকা। আর যদি সে পদ্মা ব্যাংকে জমা রাখেন 8 বছর পর পাবেন, যেহেতু আমাদের গত অপশন ছিল সে 10 বছর পরে কত রাখতে চাচ্ছে যেটা আমার কোশ্চেনে বলা ছিল, কিন্তু সেক্ষেত্রে এখন যেহেতু আমাদের জমিটা সে 8 বছরের জন্য কিনবে, 8 বছর পরে তার দ্বিগুণ হবে, সেক্ষেত্রে ব্যাংকে জমা রাখার টাকাটা আমার 8 বছর পরে কত আসবে সেই অ্যামাউন্টটাই আমাকে বের করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে মিল রেখে এখন আমি ব্যাংকে জমা রাখলেন এবং 8 বছর পর কত পাবেন এই জিনিসটা এখানে ফিচারিত বের করলাম। তো ফিচারিত পিবি ইন্টু 1 + i হোল টু দি পাওয়ার n, এখানে 10 লক্ষ টাকা 1 + i n অবশ্যই 0.10 আর n এর মান ছিল আমাদের মেয়াদকাল 8 বছর। তো অ্যাপ্লাই করে দেখলাম যে আমরা 8 বছর পরে যদি ব্যাংকে জমা রাখি তাহলে টাকাটা আসতেছে আমাদের 21,43,589 টাকা। তো যদি জমি আমরা কিনে রাখি তাহলে পাচ্ছি 22 লক্ষ টাকা, আর যদি আমরা ব্যাংকে জমা রাখি তাহলে 8 বছর পর পাবো 21,43,589 টাকা। অবশ্যই আমরা জমি কিনলে এই ব্যাংকে জমা রাখাতে টাকার থেকে আমরা জমি মূল্যটা বেশি পাচ্ছি, এই জন্য আমাদের কত টাকা বেশি পাচ্ছি সেটার জন্য নিয়ে তাহলে আমরা 22 লক্ষ টাকা থেকে এটা মাইনাস করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জমি কিনলে 56,411 টাকা বেশি পাচ্ছি। তো এমতো অবস্থায় যেন ফরাদ সাহেব সে ব্যাংকে টাকা জমা না রেখে যদি জমি কিনেন তাহলে সেই প্রকল্পটি তার জন্য কি অধিকতর লাভজনক, তাহলে এই সিদ্ধান্তটি তার জন্য যুক্তি। তো দেখো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে এই দুটি সৃজনশীল আলোচনা করেছি। তো আশা করি দুটি সৃজনশীল খুব সুন্দরভাবে তোমরা বুঝেছ। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবা, আমি অবশ্যই তোমাদের সাথে সবসময় আছি। আর খুব ধীরে ধীরে আমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা প্রত্যেকেই তোমাদের বাসা থেকে সময় ওয়েস্ট না করে তোমরা আমাদের ক্লাসের মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো খুঁজে খুঁজে ওখান থেকে সলভ করে দেওয়ার চেষ্টা করো। তারপরেও যদি আরও স্পেসিফিক কোনো প্রবলেম থেকে থাকে কোনো চ্যাপ্টারে, তোমরা সেটা সাবজেক্ট ওয়াইজ টিচার অথবা স্কুলে অফিসিয়ালের মাধ্যমে তোমরা আমাদেরকে ইনফর্ম করো,
আমরা অবশ্যই তোমাদের স্পেসিফিক সেই সমস্যাগুলো আগে তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। যদিও ক্লাস 10 স্টুডেন্টকে আমি উদ্দেশ্য বলছি, তোমাদের বোর্ড পরীক্ষা অবশ্যই অনেক নিকটবর্তী। তো যদি আমাদের কোভিড-19 সমস্যার কারণে আমরা তোমাদের ক্লাসগুলো যথারীতিভাবে তোমাদের ওরকমভাবে নিতে পারতেছি না, ওই যতটুকু সম্ভব আমরা তোমাদেরকে বোর্ড পরীক্ষায় যাতে তোমরা ওরকমভাবে পরীক্ষা সুন্দরভাবে দিতে পারো সেরকম উপযোগী করে দেবো ইনশাল্লাহ। তো তোমরা আশা করি আমাদের ক্লাসগুলো খুব সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। তাহলে এখানেই আমার ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।